थानेदार साहब अभी भी वक्त है, सोच लीजिए। वो बदमाश हैं लेकिन बहादुर हैं, खतरनाक हैं इसलिए कि लड़ना जानते हैं, बुरे हैं मगर इंसान हैं। ये दोस्ती कीमत जो तुम चाहो, काम जो मैं चाहूँ। यूं के हम भी रामगढ़ ही जाएंगे। हाँ हाँ तो चलो, मैंने कब मना किया। तुम्हारा नाम क्या है बसंती? अब गोली चला दो। सुअर के बच्चों, होली के दिन दिल खिल जाते हैं। क्या वजह हो सकती है? तुम बुज़दिल हो, डरपोक हो। ये हाथ नहीं, फांसी का फंदा है। आप राम राम। यदि तुमने उसे प्रसन्न किया तो हम प्रसन्न हो जाएंगे। कोई हसीना जब रूठ जाती है तो 1 2 3 हो जाती है। जिसका कोई नहीं होता उसका भगवान होता है। भगवान कभी हार भी जाता है बेचारा। जुआ चीज ही ऐसी, अब मैं क्या कहूँ। बुढ़िया चक्की पीसिंग एंड पीस। मैं नीचे उतरता हूँ मर्सी जी। इसी गांव में थोड़ी सी जमीन ले लेंगे, अपने घर बनाएंगे और खेती बाड़ी करेंगे। नहीं, ऐसा मत कहो, ऐसा मत कहो। ये तो दोस्त के साथ, मरे तो दोस्त के सामने। सिर्फ इतना याद है, इस कमीने के आदमियों ने मेरे जय की जान ली है, इसलिए। নমস্কার, আমি অনুময়। গ্রিন রুমার গপ্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে শোলে ফিল্মের কিছু না জানা না শোনা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। শোলে ফিল্মের এত ইনফরমেশন, এত ভিডিও আগে থেকেই আছে, তা থেকে মনে হয় আপনারা হয়তো সব ঘটনাই জানেন। শোলে বানানোর জন্য কোন কোন হিন্দি ফিল্ম বা কোন কোন ইংলিশ ফিল্ম থেকে নেওয়া হয়েছে, কোন সিন কোথা থেকে কপি করা হয়েছে, মিউজিক কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, এইসব বিষয়ে অনেক ভিডিও আছে। কিন্তু আমরা ওইসব ব্যাপারে এই এপিসোডে কথা বলবো না। তবু এই এপিসোডে কিছু ইন্টারেস্টিং ঘটনা জানাবো যেগুলো খুব বেশি লোকে জানে না। চলুন প্রথমেই জেনে নিই শোলে ফিল্মের শুরুটা কিভাবে হয়েছিল। সেলিম জাভেদ একটা প্যারাগ্রাফের স্টোরি বা গল্প তৈরি করেন। এক আর্মি অফিসারের পরিবারের লোকজনকে হত্যা করা হয়, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য আর্মি অফিসার নিজেরই 2 জুনিয়র অফিসারকে ডেকে পাঠান, যাদের কোর্ট মার্শাল হয়েছিল। কারণ তারা ভুল করেছিলেন, কিন্তু তারা দুজনেই ছিলেন সাহসী। এই দুজনকে দিয়ে আর্মি অফিসার নিজের প্রতিশোধের জন্য ইউজ করেন। নির্মাতা বলদেব পুষ্করনার ফিল্ম রূপ তেরা মস্তানা ওই সময় এসেছিল। সেটা 1972 সালের ঘটনা। 20,000 টাকায় সেলিম জাভেদ নিজেদের গল্পের আইডিয়াটা বলদেব পুষ্করনাকে বেচে দেন। বলদেব পুষ্করনা মনমোহন দেশাইকে নিজের পরবর্তী প্রজেক্টের জন্য অ্যাজ এ ডিরেক্টর সাইন করিয়ে রেখেছিলেন। সেলিম জাভেদের গল্পটা মনমোহন দেশাইয়ের পছন্দ ছিল না, কারণ তিনি যেরকম ফিল্ম বানান সেরকম ছিল না। বলদেব পুষ্করনা মনমোহন দেশাই আর সেলিম জাভেদের সাথে যে ফিল্মটা বানান সেটা অনেক পরে আসে। ফিল্মটা ছিল চাচা ভাতিজা। সালটা ছিল 1977, যার গল্প প্রয়াগরাজ লিখেছিলেন, আর সেলিম জাভেদ স্ক্রিন প্লে আর ডায়ালগস লিখেছিলেন। মেন সাবজেক্টে আসি। আরেকজন নির্মাতা ছিলেন প্রেম শেঠি। তিনি ভেবেছিলেন সেলিম জাভেদের এই গল্পটা নিয়ে একটা ফিল্ম বানানো যাক, যার নির্দেশক হবেন প্রকাশ মেহরা। সেই সময় প্রকাশ মেহরা সেলিম জাভেদের সাথে জঞ্জির বানাচ্ছিলেন, আর সেলিম জাভেদের এই গল্পটা প্রকাশ মেহরার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। শেষ পর্যন্ত সেলিম জাভেদ তাদের পুরনো বসদের কাছেই
মানে সিপ্পিদের কাছেই যাওয়ার কথা ভাবেন, কারণ সেলিম জাভেদ সিপ্পিদের সাথে আন্দাজ আর সীতা और গীতাতে একসাথে কাজ করেছিলেন। জিপি সিপ্পি সীতা और গীতার পর একটা বড় প্রজেক্ট চাইছিলেন। রমেশ সিপ্পি এই ছোট্ট গল্পটার মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছিলেন। এর সাথে সাথে সেলিম জাভেদ ওনাকে মজবুর ফিল্মের পুরো স্ক্রিপ্ট শোনান, যেটা সম্পূর্ণভাবে তৈরি ছিল। রমেশ সিপ্পির দুটো গল্পই দারুণ লাগে আর জিজ্ঞেস করেন গল্প দুটোর কস্ট কত। সেলিম জাভেদ বলেন মজবুর স্ক্রিপ্টের জন্য 2 লাখ টাকা আর ওই 4 লাইন গল্পটাকে ডেভেলপ করার জন্য 1 লাখ টাকা লাগবে। রমেশ সিপ্পি বলেন 4 লাইনের গল্প ডেভেলপের জন্য 75,000 টাকা আর মজবুর স্ক্রিপ্টের জন্য 1.5 লাখ টাকা দেব। সেলিম জাভেদ তখনই কিছু ঠিক করে উঠতে পারেনি, কারণ মজবুরের জন্য নির্মাতা প্রেম সেঠি 2 লাখ টাকা অফার করে রেখেছেন। রমেশ সিপ্পি এটাও বলেন যে মজবুরের স্ক্রিপ্টটা খুবই ভালো, কিন্তু এটা আমরা যেরকম ভাবছি সেরকম বড় প্রজেক্টের জন্য নয়। মার্চ 1973 সেলিম জাভেদের 4 লাইনের গল্পের ডেভেলপের কাজ শুরু হয়ে গেল। সিপ্পি ফিল্মসের রাইটিং রুমে রমেশ সিপ্পি, সেলিম খান আর জাভেদ আখতার সকাল 10:30-11টা নাগাদ থেকে বসে যেতেন। আলোচনা শুরু হয়ে যেত। কোনো দিন জিপি সিপ্পিও হাজির থাকতেন। সবচেয়ে আগে রমেশ সিপ্পি আর্মি অফিসারের আইডিয়াটা চেঞ্জ করান। আর্মি অফিসারের জায়গায় পুলিশ অফিসার ফাইনাল হয়। রমেশ সিপ্পি আর জিপি সিপ্পি প্রথম থেকে ঠিক করে রেখেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী আর সঞ্জীব কুমার ফিল্মে থাকবেন, কারণ সীতা और গীতায় সুপারহিট কম্বিনেশন ভাঙতে চাননি। এর সাথে মিউজিক ডিরেক্টর অবশ্যই আর.ডি. বর্মন আর গীতিকার আনন্দ বক্সি থাকছেনই। সঞ্জীব কুমার যখন স্ক্রিপ্ট শুনছিলেন, সেলিম জাভেদকে প্রশ্ন করেন যে ফিল্মে এত ভায়োলেন্স রেখেছেন কেন, কিন্তু পুরোটা শোনার পর বলেন যে আমি গব্বরের রোলটা করব। কিন্তু খুব একটা জেদও করেননি, কারণ গব্বর ভিলেন ছিল। ধর্মেন্দ্র যখন স্ক্রিপ্ট শোনেন বলেন ঠাকুরের রোলটা আমি করব, কারণ গল্পটা তো ঠাকুর আর গব্বরের। রমেশ সিপ্পি বলেন তুমি যদি ঠাকুরের রোলটা করো তাহলে ভিরুর রোলটা কিন্তু সঞ্জীব কুমার করবে। হেমা মালিনীর সাথে গান আর রোমান্স সঞ্জীব কুমারই করবে। ধর্মেন্দ্র আর হেমার প্রেম তখন সবে সবে শুরু হয়েছিল। সঞ্জীব কুমার আগেই হেমাকে প্রপোজ করেছিলেন, কিন্তু সফল হননি। এই সব শুনে ধর্মেন্দ্র ভিরুর রোলটা ফাইনাল করে নেন। কিন্তু পরে যখনই ধর্মেন্দ্রকে এই প্রসঙ্গটা জিজ্ঞেস করা হয়, উনি প্রত্যেকবারই বলেন যে এরকম কিছু হয়নি। জয়ের রোলটার জন্য রমেশ সিপ্পি শত্রুঘ্ন সিনহাকে নিতে চেয়েছিলেন, কিন্তু সেলিম জাভেদের কথায় অমিতাভ বচ্চনকে ফাইনাল করা হয়। গব্বর সিং এর ব্যাপারটা আপনারা সবাই জানেন যে এই রোলটা প্রথমে ড্যানিকে দেওয়া হয়েছিল, কিন্তু ধর্মাত্মা শুটিং শিডিউলের জন্য তিনি শোলেতে এই রোলটা করতে পারেননি। 1963-তে জাভেদ আখতার দিল্লিতে একটা নাটক দেখেছিলেন, আয় মেরে প্যারে ওয়াতন কে লোগো। এই নাটকে আর্মি অফিসারের চরিত্রে আমজাদ খানের কাজ তার খুবই ভালো লেগেছিল। এই ঘটনার কথা অনেকবারই সেলিম খানকে বলেছিলেন জাভেদ আখতার। সেলিম খান আমজাদ খানকে সঙ্গে নিয়ে রমেশ সিপ্পির সাথে দেখা করেন। আমজাদ খানকে সাপোর্ট করেন সত্যেন কাপু। সত্যেন কাপু আমজাদের সাথে একই সঙ্গে নাটক করতেন। শুটিংয়ের সময় সেলিম জাভেদের সঙ্গে আমজাদ খানের ঝামেলা শুরু হয়। গব্বরের ক্যারেক্টার অনুযায়ী আমজাদ খানের গলার আওয়াজ মানানসই লাগেনি সেলিম জাভেদের। শুটিংয়ের মাঝেই কানাঘুষো হতে থাকে যে এই কাস্টিংটা ভুল হয়েছে। সেলিম জাভেদ কখনোই চাননি যে একজন অ্যাক্টরের জন্য পুরো ফিল্মটাই ঝুলে যাক। ওরা চেষ্টাও করেন আমজাদ খানের পরিবর্তে অন্য কোনো আর্টিস্টকে নেওয়া হোক, কিন্তু রমেশ সিপ্পি এই ব্যাপারটায় পাত্তা দেননি। আমজাদ খানও একথা শুনতে পান আর সেলিম জাভেদের সাথে দূরত্ব তৈরি হয়। শোলের পর আমজাদ খান আর কোনোদিন সেলিম জাভেদের সাথে কোনো ফিল্মে কাজ করেননি। জয়া ভাদুরী অমিতাভ বচ্চনের জন্য এই ফিল্মে কাজ করেন। ওই সময় ওদের দুজনের সম্পর্ক খুব গভীর ছিল। যেহেতু সিপ্পিরা খুব বড় মাপের ফিল্ম বানাতে চাইছিলেন, তাই টেকনিক্যালিও মজবুত হওয়া চাই। তাই জন্য ভাবা হয় 70 mm ফিল্ম বানাতে হবে। তার জন্য স্পেশাল ক্যামেরাও বাইরে থেকে আনতে হবে, খরচ আরও বেড়ে যেত। তাই ঠিক করা হলো
শ্যুট 35 mm এ করা হোক আর ব্লো আপ 70 mm এ করা হোক। কিন্তু প্রবলেম অন্য জায়গায় দেখা দিল। সেই সময় ভারতে খুব বেশি হল ছিল না যেখানে 70 mm ফিল্ম চালানো যায়, তাই 35 mm এর প্রিন্টও দরকার ছিল। এর মানে প্রত্যেক শ্যুট দুবার করে করতে হতো, একবার 70 mm ফরম্যাটে আর একবার 35 mm ফরম্যাটের হিসেব অনুযায়ী। খরচ আরও বেড়ে যায়। ফিল্মের ইনিশিয়াল বাজেট 1 কোটি ধরা হয়েছিল, কিন্তু 1 কোটিতে ফিল্ম তৈরি করা সম্ভব ছিল না। ইউনিটের বেশিরভাগ লোক ব্যাঙ্গালোরের নতুন তৈরি হোটেল অশোকাতে থাকতেন। 2 অক্টোবর 1973 শুটিংয়ের প্রথম দিন ছিল। মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। দুপুর পর্যন্ত বৃষ্টি না থামায় রমেশ সিপ্পি শুটিং ক্যান্সেল করে দেন। 3 অক্টোবর 1973 শুটিং শুরু হয়। প্রথম শট ছিল যখন অমিতাভ জয়াকে সিন্ধুকের চাবি ফেরত দিচ্ছিলেন। রমেশ সিপ্পি আর তার ক্যামেরাম্যান দ্বারকা দিবেজা কোনো সিনের সাথে কম্প্রোমাইজ করেননি। প্রত্যেকটা শট পারফেক্ট শট না হওয়া পর্যন্ত ছাড়তেন না। এই জন্যই খুবই ছোট ছোট সিনও অনেক দিন লেগে যেত শুটিং করতে। ফিল্মে সচিন আহমেদের চরিত্রটা করেছিলেন। আহমেদের ডেথ সিকোয়েন্সটা শ্যুট করতে 17 দিন লেগেছিল। ফাইনাল এডিটে ওই সিনটা বাদ দিতে হয়। এখানে সেই সিনটার কিছু অংশ দেখে নিন। इधर नाक लगा सुअर के बच्चे, बहुत तड़पा तड़पा के मारूंगा। অক্টোবর 1973 থেকে মে 1974 পর্যন্ত প্রত্যেক মাসে 15 দিনের শুটিং শিডিউল থাকতো, আর পুরো ইউনিটও ওই সময় ব্যাঙ্গালোরে থাকতো। তারপরে 3 মাস আর কোনো শুটিং করা যায়নি। সেপ্টেম্বর 1974 আবার শ্যুট আরম্ভ হয়। ফিল্মের শেষ শট কোনটা ছিল বলুন তো? সেই সিনটা যেখানে ঠাকুর জয়বীরুর সাথে জেলের বাইরে সাক্ষাৎ করে। ফাইনালি 450 শিফটের শুটিংয়ের পর ফিল্ম শেষ হয়। ফাইনাল এডিট হতে 1 মাস লাগে। 1 মাস ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য লাগে। মিউজিকের ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। এর আগেও এমন অনেক ফিল্ম ছিল যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো ছিল, কিন্তু সেই সব ব্যাকগ্রাউন্ড মিউজিক জনমানুষের মনে জায়গা করতে পারেনি। শোলে এমন কাজ করেছিল যে ডায়ালগের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও মানুষের মনে ঢুকে যায়। ফিল্মের সবকটা গানই দারুণ ছিল, প্লেসমেন্টও পারফেক্ট ছিল। মেহবুবা মেহবুবা গানটা একদম শেষ মুহূর্তে ফিল্মে যোগ করা হয়। লন্ডনে রমেশ সিপ্পি তার ভাইয়ের বাড়িতে ডেমিস রুসুসের গান শুনেছিলেন। রমেশ সিপ্পির স্ত্রী গীতা বলেছিলেন, এরকম গান আমাদের ফিল্মে প্রয়োজন। রমেশ সিপ্পি ভারতে ফিরে এসে আর.ডি. বর্মন আর আনন্দ বক্সিকে গানটা শোনান। খুব অল্প সময়ের মধ্যে গানটা তৈরি করে দেন। একটা কাওয়ালি রেকর্ড করা হয়েছিল, কিন্তু ফিল্মে বাদ পড়ে। এতে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন আনন্দ বক্সি, কারণ মান্না দে, কিশোর কুমার আর ভূপিন্দরের সঙ্গে তিনি নিজেও এই গানটাতে গেয়েছিলেন। चांद सा कोई चेहरा न पहलू में हो तो चांदनी का मजा नहीं आता। এমন প্রথমবার হয় যে মিউজিক কোম্পানি অ্যাডভান্সে নির্মাতাকে রয়্যালটি দেয়। পলিডর তখন খুব পুরনো কোম্পানি ছিল না, তবুও পলিডর শোলেকে অ্যাডভান্স 5 লাখ টাকা অ্যাজ এ রয়্যালটি দেয়। এটা ওই সময় খুবই বড় একটা ডিল ছিল। রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়ে গিয়েছিল 15 অগস্ট 1975। 2 মাস আগেই পলিডর এই ফিল্মের মিউজিক রিলিজ করে দেয়। নর্মালি ফিল্মে 10 থেকে 15,000 রেকর্ড রিলিজ করা হতো, কিন্তু শোলের জন্য 30,000 রেকর্ড রিলিজ করা হয়। ফিল্ম রিলিজ হবার পর ডায়ালগ এতটাই পপুলার হয়ে গেছিল যে পলিডর ডায়ালগের সাথে গানের রেকর্ডও বের করে। পলিডর 5 লাখের বেশি রেকর্ডস আর ক্যাসেট বিক্রি করে। শোলের জন্য পলিডর আর.ডি. বর্মনকে প্ল্যাটিনাম ডিস্ক প্রদান করে। এবার একটু পিছিয়ে যাই। ফিল্ম তখনও রিলিজ হয়নি। সেন্সর বোর্ড বলে দিয়েছিল ফিল্মের ক্লাইম্যাক্স সিনটা চেঞ্জ করতে হবে। ক্লাইম্যাক্সে পুলিশ দেখাতে হবে, আইনি ব্যাপার দেখাতে হবে। 20 জুলাই হয়ে গেছিল।
প্রথমে অরিজিনাল ক্লাইম্যাক্সের কিছু অংশ দেখুন যেখানে গব্বর মারা যায়। এর সাথে একটা খুব সুন্দর মুহূর্ত ছিল যেখানে ঠাকুর বীরুকে জড়িয়ে ধরে কাঁদেন। এত সুন্দর একটা ক্লাইম্যাক্স সেন্সর বোর্ডের জন্য রিশুট করতে হয়েছিল, যেখানে ঠাকুর আর বীরুর ইমোশনাল মুহূর্তটা বাদ পড়ে যায়। 14 অগস্ট দুটো প্রিমিয়াম শো ব্যবস্থা করা হয়, একটা মিনার্ভা আর একটা এক্সিলিয়ার্সে। 70mm প্রিন্ট তখনও সিনেমা হলে পৌঁছয়নি। ফিনান্স মিনিস্টারের এক ব্যুরোক্র্যাটের মনে হচ্ছিল যে লন্ডন থেকে ভারতে প্রিন্ট আনার প্রসেসে ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই ব্যুরোক্র্যাট কাস্টমসকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যেন প্রিন্টটা না ছাড়া হয়। 14 অগস্ট সকাল পর্যন্ত প্রিন্ট কাস্টমসের আওতাতেই ছিল। জিপিসিপিও মাথা নত করবার পাত্র ছিলেন না। জিপিসিপি হাই লেভেলের মিটিংয়ের ব্যবস্থা করেন, যাতে ফেমাস লয়ার রজনী পটেল ছিলেন, ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ মন্ত্রী ভিসি শুক্লাও ছিলেন। ভিসি শুক্লা দিল্লিতে ফোন করেন আর ওই ব্যুরোক্র্যাটকে তুলোধনা করে দেন আর বলেন যে প্রিন্ট এক্ষুনি কাস্টম থেকে রিলিজ করাও। ওই ব্যুরোক্র্যাট 440 ভোল্টের শক খেয়েছিলেন, এটা জেনে যে সিপিরা কত দূর যেতে পারেন। তবুও তিনি বেশ কিছু ঘন্টা নষ্ট করেন ইচ্ছাকৃতভাবে। শোলে প্রিমিয়াম 35mm প্রিন্ট দিয়ে শুরু হয়ে যায়। এরপর 70mm প্রিন্ট হলে পৌঁছয়। রাত 1টায় 70mm প্রিন্টের প্রিমিয়াম শো রাখা হয়। ভোর 5টায় শো শেষ হয়। ফাইনালি 15 অগস্ট 1975-এ শোলে রিলিজ করে। তারপর ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে শোলে এমন জায়গা করে নেয় যা আজও অটুট। এই এপিসোডের ম্যাক্সিমাম ইনফরমেশন অনুপমা চোপড়ার বই শোলে দ্য মেকিং অফ ক্লাসিক থেকে নেওয়া। এই এপিসোডটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অন্য অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।